গুড আফটারনুন। আপনারা অনেকে এসছেন, 11 জন মতো। আমি একটু দেরি করি, আরো স্টুডেন্টের সংখ্যা বাড়ুক। হ্যাঁ, ওকে স্যার। স্যার আপনি আছেন? হ্যাঁ আমি আছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা যে ইন্টার ভেরিয়েবল রিলেশনের একটা অঙ্ক করছিলাম স্যার, কোরিলেশনের। হ্যাঁ স্যার ওখানে আমাদের যে ইনকাম দেওয়া থাকে, ইনকাম এক্সপেন্ডিচার, তো ওগুলোতে স্যার যেমন 12,000 থেকে 13,000, তারপরে 13 থেকে 14, আর আমাদের এক্সপেন্ডিচার 10 থেকে 15 এরকম স্যার থাকে। তো ওখানে মিড পয়েন্ট দিয়ে আমরা যেভাবে স্যার ইয়ের অঙ্ক দিয়ে বের করছি না, ওভাবে আমাদের স্যার রেজাল্ট অর্ধেক কম আসে স্যার। তো বইয়ের মাঝে আরেকটা অ্যান্সার আছে, ওইটা হচ্ছে স্যার মিড পয়েন্ট বের করে -2, -1, 0, 1 প্লাস। হ্যাঁ ওইটাও একটা সিস্টেম। হ্যাঁ মাঝামাঝি একটাকে এভারেজ ধরে নিয়ে ওই 0 উপরের দিকে প্লাস মাইনাস এরকম 0 আসে। হ্যাঁ 0, 1, 2, 3 এগুলো আসে স্যার। পরে ওগুলোতে আবার 2, 3, 1 এগুলো দেওয়া থাকে। যেমন আমরা n এর যে সংখ্যাটা ধরি স্যার টোটাল, তো ওগুলো যোগ করে স্যার টোটালটা আমাদেরকে ধরতে হয়। এখন স্যার যে আসলে তো প্রত্যেকটা মেথডই ওই যে একই অ্যানসার দেয়, তো এটা ওইটাও একটা মেথড আর কি, স্ট্যাটিস্টিক্যাল মেথড, কিন্তু ওইগুলো আছে, কিন্তু সীমার বইতে সম্ভবত এরকম নেই। না স্যার, সীমার বইতে এভাবে দেয় নাই স্যার। হ্যাঁ সীমার বইয়ের সিস্টেমে করলে স্যার আমাদের ক্যালকুলেটর হিসাব করতে গেলে অনেক বড় হয়ে যায়। হ্যাঁ অনেক বড় হয়ে যায়। হ্যাঁ সেটা ঠিক, কারণ সীমার বইতে যে অঙ্কগুলো দেওয়া আছে ওগুলো ঠিকই আছে, কিন্তু আমাদের এখানে সমস্যা হচ্ছে যে আমরা অঙ্ক দিই হয়তো আমাদের ইউনিভার্সিটি বা বিদেশি কোনো বই থেকে, আর সিলেবাস আপনাদের শেখাচ্ছে সীমার বই থেকে। এই জন্যই ওই কিছু কিছু এক্সট্রা ফর্মুলা বাইরে থেকে নিয়ে আসতে হয় আর কি। স্যার গুপ্তার একটা বই আছে স্যার, ওখানে যেভাবে অ্যানসারটা করছে সেটা স্যার বুঝতেছি না, এই জন্য আপনাকে। যদি ওইটা আপনার কাছে সুবিধাজনক মনে হয় ওইভাবে অ্যানসার করবেন, কোনো সমস্যা নেই। না স্যার, ওটা কিভাবে আসে আমি ওটাই বুঝিনি স্যার। গুপ্তার বইতে? জি স্যার। ওইটা কি এই ইকুয়েশন ডেভেলপ, এই ইন্টাররিলেশন? জি স্যার। তার মানে y = a + bx, ওই ইকুয়েশনটা স্যার আর দিয়ে যেটা বের করি আমরা কোরিলেশনের অঙ্ক স্যার। এটা কোএফিশিয়েন্টটা, কোরিলেশন কোএফিশিয়েন্ট। জি স্যার। তো এটা তো গুপ্তার বইতে যেটা আছে ওইটাও ঠিকই আছে। ওই রকম এই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে নেবেন, দিয়ে ওই যে আর এর যে ফর্মুলা আছে ওই জায়গায় দেখবেন যে আমার কি কি দরকার, সেই অনুযায়ী কলাম হেড গুলো দিয়ে দিবেন। স্যার এগুলো তো এভাবেই আছে, কিন্তু ওই অ্যামাউন্টটা কিভাবে আসে এটা আমি বুঝতেছি না। আমি আপনাকে একটু বলি তাহলে আপনি বুঝতে পারবেন স্যার। স্যার যেমন আমাদের ইনকাম হচ্ছে স্যার 12 থেকে 13,000 টাকা, তার মিড পয়েন্ট হচ্ছে 1250। আর এক্সপেন্ডিচার হচ্ছে 10 থেকে 15, ওটার মিড পয়েন্ট হচ্ছে 12.5। স্যার ওখানে আবার ছিল যে 12 থেকে 13,000 এর ঘরে 2 ছিল স্যার, আর এক্সপেন্ডিচারের ঘরে ছিল ওটা সোজাসুজি স্যার 2 ছিল। এখন 2 এর উপর স্যার 18 নিয়ে আসছে, তার নিচে ছিল স্যার 3, 4 এরকম একটা সংখ্যা ছিল। 3 এর উপরে 16 দিছে, 4 এর উপরে 50 দিছে, তারপরে আবার ছিল 1 এর উপরে 1 - 2 পরে ছিল আলাদা কলামে। যেমন হচ্ছে যে ফার্স্ট কলামটা কিসের? ফার্স্ট কলামটা যে 12 থেকে 13, এটা কি ইনকাম? স্যার ইনকাম স্যার। তো ইনকামটা তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। জি স্যার। এর মানে এইটা হচ্ছে আপনার এক্স এর মান, এর মিড পয়েন্টটাই হবে এক্স এর মান, ঠিক আছে? জি। আবার এরপরে আছে এক্সপেন্ডিচারের একটা রেঞ্জ দেওয়া আছে। জি স্যার। ওইটার মিড পয়েন্ট হবে ওয়াই এর মান আর কি। স্যার আমি তো কোশ্চেনটা দেখাতে পারতেছি না, আমি শুধু এটুকুই বুঝতেছি না যে ওখানে 2 দেওয়া আছে, 2 এর উপর আবার স্যার 18, 3 এর উপর আবার 16 ওরকম পাওয়ার দেওয়া আছে স্যার। এইটার প্রথম লাইনটা কি আছে বলেন তো? এই যে 12 থেকে 13, তারপর ওই প্রথম রোটা কি আছে? স্যার একটু স্যার
স্যার আমি বলি স্যার, প্রথমে উপরে লেখা আছে ফ্যামিলি ইনকাম 12 থেকে 13, 13 থেকে 14, 14 থেকে 15, 15 থেকে 16, 16 থেকে 17। পরে আছে ফুড এক্সপেন্ডিচার পার্সেন্টেজ আছে স্যার 10 থেকে 15, 15, 10 থেকে 15 নিচে আবার আছে স্যার ওই যে 12 থেকে 13, এটা সোজা 2 কথা বলতেছেন ওই যে চ্যাট বক্সে যে দিছিলেন। হ্যাঁ হ্যাঁ চ্যাট বক্সে দেন স্যার। আমি ওই কোশ্চেন ওখানে দিতে পারি না, ওই পিকচার কিভাবে দেব এটা জানি না, এইজন্য দিতে পারতেছি না। ওই দিন না চ্যাট বক্সে দিছিলেন? আমি দেই না, আরেকটা ভাইয়া দিয়ে দিছিল। কি কোনোভাবে আমাকে একটু দেখানোর ব্যবস্থা করলে, আর একটা হতে পারে যে ওইটার স্ক্যান করে মেইল করতে পারেন কিনা। স্যার শেয়ার স্ক্রিন ওটাতে দিলে হয় না? কিন্তু শেয়ার স্ক্রিনটা পারমিট করবে কিনা আইসিএমএ থেকে সেটা একটু দেখতে হবে। স্যার আপনি করতে হয় না? আমার এখান থেকে তো আমি পারছি, কিন্তু অন্য কেউ করতে গেলে সেখানে আবার হোস্টের পারমিশন লাগে। এখন হোস্ট তো আইসিএমএবি। হোস্ট হচ্ছে আইসিএমএবি। এটা গুপ্তার বইতে না? জি স্যার। আচ্ছা, কিন্তু বইটাই তো সব আমার কাছে ছিল, এখন যে কোথায় আছে সেটাই হচ্ছে বিষয়। একটু লাইনে থাকুন তো। তাহলে স্যারের ইমেল আছে না, ইমেলে পাঠিয়ে দেন। স্যারের মেল নাম্বার নিয়ে ইমেলে পাঠিয়ে দেন। বইটা এখন আমার হাতের কাছে দেখছি না। এখন এইটা হয়তো দেখলে বলতে পারতাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনি ওইটা রাখেন। আমাদের তো আরো ক্লাস আছে সামনে, আপনি দেখেন ওইটা কোনোভাবে। নাম্বারটা দেন, ইমেলে পাঠিয়ে দিই, আপনি পরে ক্লাসে। আচ্ছা, ইমেল নাম্বারটা আমি দেখছি, আপনাকে দেওয়ার ব্যবস্থা করছি। আপনার দেখা যাচ্ছে নাকি ইমেল অ্যাড্রেসটা? কি দেখা যাচ্ছে? জি স্যার। এইটাই দিয়ে দেন। ইউটা ছোট হাতের হবে কিন্তু প্রথমে। ওকে, আমরা তাহলে ক্লাস 24 মতো স্টুডেন্ট দেখছি। ক্লাস শুরু করে দিই, নাহলে টাইমে খোলানো যাবে না। আর আপনি ওইটা পাঠিয়ে দেন, তারপরে দেখে আসলে পরে আমি দেখি ওইটা খোলার চেষ্টা করি। আর একটা বিষয়, এই আইসিএমএ তে কে আছেন? স্যার বলেন, জুয়েল বলছি। 16ই ডিসেম্বরে তো ক্লাস হবে না নাকি? জি না স্যার, হবে না। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস স্যাটারডেতে।
জি স্যার। ওকে, 19 তারিখে। জি স্যার। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর উইল আচ্ছা, আপনারা এইটা একটু দেখেন যে আমাদের গতদিন এইটা আলাপ করেছিলাম। আজকে এখানে একটু অ্যাডিটিভ মডেলটা সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে গতদিন কে যেন বলছিলেন যে এটা নেই, কিন্তু এইটা কিন্তু এই যে এই বইতে আছে, ওই যে পুরানা যে বইটা আমার কাছে যে ফটোকপি আছে ওইটাই নেই, কিন্তু এইটাতে কিন্তু আছে। এইটা কোথায় দেখলাম আমি একটু দেখে নিই। other type of data, পরে হবে। এই যে নিচেই দেখেন, এই যে 8.10 কম্পিউটেশন ইনভলভিং অ্যাডিটিভ মডেল। এটা খুবই সহজ। আপনারা এর আগে যেটা করলেন যে মাল্টিপ্লিকেটিভ মডেলে একদম শুধুমাত্র গুণের জায়গায় যোগ চিহ্নটা আসবে, সেটা আমি একটু দেখিয়ে তারপরে আমরা এই ফোরকাস্টিং চ্যাপ্টারটা শেষ করব। এই যে এখানে দেখেন কম্পিটিশন ইনভলভিং দ্য অ্যাডিটিভ মডেল, এই যে এখানে যে ফর্মুলাটা এটা লিখলো s equal to y minus t, আর আমি যদি এর পরের পৃষ্ঠাটায় যাই, এখানে দেখেন আমাদের মাল্টিপ্লিকেটিভ মডেলে ছিল y equal to t into x, t multiplied by x, যার ফলে s equal to হতো সেখানে y by t। যেহেতু অ্যাডিটিভ মডেল গুণের জায়গায় যোগ চিহ্ন হওয়াতে s equal to t টাকে ওই পাশে চিন্তা করলে y minus t, এই যে এই জিনিসটা পাচ্ছি। তার মানে s এর মান এখানে যে সিজনাল কম্পোনেন্ট s, এইটা বের করতে হলে y, that is the given or actual value minus the equation value, যেটা আমরা ট্রেন্ড ভ্যালু, যেটা আমরা ইকুয়েশন থেকে ট্রেন্ড যেটা পেলাম সেই ভ্যালুটা। এই দুটো ডিফারেন্সই হচ্ছে আমার সিজনাল কম্পোনেন্ট। এইটা এই অঙ্কের ক্ষেত্রে যেমন আমাকে এই প্রবলেমটা যে দিল, এখানে বলে দিল from the data in the example used throughout this chapter with an additive model and a moving average trend, প্রথমেই বলছে find the seasonal components by averaging values s equal to y minus t। আপনাকে এটা বলে দিয়েছে যে আপনি এভারেজিং করবেন এই ফর্মুলাটা ফলো করে, s equal to y minus t using the moving average trend, using the moving average। এটা আবার খেয়াল করবেন, কিন্তু আপনাকে কিন্তু মুভিং এভারেজ বের করতে বলছে এবং এক্সাম্পলটা ফলো করতে বলছে 871 এই এক্সাম্পলটা। এখন 871 যদি আমি বইতে যাই তাহলে আমরা একটু দেখি 871 এ কি ছিল। এই উপরের দিকে 87432, এই যে এইটা, এই যে 871 আমরা এটা করেছি যে ওই যে চারটে করে ফিগার যোগ করলাম, মুভিং এভারেজ একটা বাদ দিলাম, পরে আর একটা অ্যাড করলাম, এই করে আমরা যেটা আসছিলাম। এই টেবিলটার দিকে খেয়াল করেন, এইটা হচ্ছে আপনার গিভেন ফিগার আর অ্যাকচুয়াল ফিগার যেটা দেওয়া আছে, এটা y এর মান, আর আপনি লাস্টে যে মানটা বের করলেন মুভিং এভারেজ পদ্ধতিতে, এইটা হচ্ছে t এর মান। তাহলে s এর মান সিজনাল কম্পোনেন্ট কত হবে? সিজনাল কম্পোনেন্ট আমরা ওখানে দেখলাম y মাইনাস t। এখন প্রথম দুটো তো ফাঁকা থাকবে যেহেতু প্রথম দুটোতে কোনো ফিগার নেই। থার্ড কোয়ার্টারে গিয়ে এখানে 52 হচ্ছে আমার y এর মান, আর এর করেসপন্ডিং t এর মান ডাইনে চলে যান 43.88। তাহলে 52 থেকে 43.88 যদি আমি বাদ দিই তাহলে কত হয়? 8.12। তাহলে প্রথমটা আমি পেলাম থার্ড কোয়ার্টার অফ 92, থার্ড কোয়ার্টার, এইটা আমি পাচ্ছি s এর মান 52 minus 43.88, that is 8.12।
তারপরে ফোর্থ কোয়ার্টারে গেলে 39 মাইনাস 45.13, তাহলে 39 মাইনাস 45.13, তার মানে মাইনাস 6.13। এইভাবে এস এর মানগুলো আমি বের করবো। আবার আমরা ওই জায়গায়, আচ্ছা এখানেই থাকি, আমরা দেখি হ্যাঁ, এই যে এইটা আমি এখন স্লাইডে যাই, দেখেন আমরা তাহলে কিভাবে দেখেন 8.12 মাইনাস 6.13, এইভাবে বাকিগুলোও বের করব, এইভাবে বাকিগুলোও আমি বের করব। বোঝা যাচ্ছে কিভাবে বের করতে হবে? স্যার হ্যাঁ স্যার মুভিং এভারেজ মানে তো এই যে 351 কে স্যার 8 দিয়ে ভাগ করলেই তো স্যার এটা হয় না স্যার এইভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মুভিং এভারেজ গতদিন শিখিয়েছিলাম, প্রথম চারটে যোগ করে যোগফল 174, তারপরে 42 বাদ, নিচে থেকে আর একটা আবার অ্যাড করে দেবেন, পরবর্তী চারটে যোগ করে 170। আর এইগুলো যেহেতু টাইম সোজাসুজি পড়ছে, দুটো যোগ করতে হবে, যোগ করলে 351 হয়, তাহলে এটা 8টা ফিগারের যোগফল 8 দিয়ে ভাগ করলে এটা হয়। এটা আর একটু দেখে নেবেন, আমার মনে হয় গত ক্লাসের পরে এগুলো দেখা হয়নি, ওই জন্যই তা এইটা এইভাবে যে এই যে 52 মাইনাস এইটা, 39 মাইনাস এইটা, 45 মাইনাস এইটা, এইভাবে সব বিয়োগ করে করে আবার লাস্টে দুটো ফিগার নেই। এইভাবেই হচ্ছে আমাদের এই যে এস এর যে এই মানগুলো সেইগুলো আমরা বের করলাম। দেখেন এই যে প্রথম কোয়ার্টার, দ্বিতীয় কোয়ার্টার 92 সালে নেই, আবার 94 সালে থার্ড এন্ড ফোর্থ কোয়ার্টার নেই। তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি, যোগ করলাম এই দুটো ফিগারের, এখানে দুটো ফিগারের যোগফল, এখানে দুটো ফিগারের যোগফল, এখানেও দুটো ফিগারের যোগফল। এখন মিন বা এভারেজ বের করতে হবে, যেহেতু এটা দুটো ফিগারের যোগফল, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে 1.26 লেখাচ্ছে, 255 হয়, কিন্তু এটা 26 রাউন্ডিং করে নিলাম, অথবা 255 লিখলেও সমস্যা নেই। আবার এইটাকেও 2 দিয়ে ভাগ করলাম 1.19, এইটাকে 2 দিয়ে ভাগ করলাম 9.12, এইটাকে 2 দিয়ে ভাগ করলাম -6.13। এই চারটে ফিগার যোগ করলাম, যোগ করলে হচ্ছে 0.54। এখানে খেয়াল করার বিষয়, আমরা এর আগে কোয়ার্টারলি যে সিজনাল কম্পোনেন্ট মাল্টিপ্লিকেটিভ পদ্ধতিতে বের করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে এখানে 4 হতে হবে, 4.00 হতে হবে। জি স্যার। আর এই অ্যাডিটিভ মডেলে এটা 0 হতে হবে, 4 না, 0.00 মানে 0 হতে হবে। কিছু থাকতে পারবে না? না, কিছু থাকতে পারবে না। এই চারটে যোগ করলে এখানে 0 হতে হবে, কিন্তু 0 হয়নি, না হয়ে কত হয়েছে 0.54 প্লাস। এইটাকে 0 করতে হলে তাহলে ঠিক সমপরিমাণ মাইনাস করতে হবে, তাহলেই তো 0 হবে। তা সেই জন্য এই 0.54 মাইনাস করলাম, এই মাইনাসকেই 4 ভাগে ভাগ করে এই যে আবার 4 জায়গায় ডিস্ট্রিবিউট করে দিলাম। করলে যখন আমি বিয়োগ করলাম, এই যে অ্যাডজাস্টমেন্ট গুলো দিলাম, বিয়োগ করলাম, তখন এইটা হলো। এইটাই হচ্ছে আমার সিজনাল কম্পোনেন্ট। ফার্স্ট কোয়ার্টারে -1.395, সেকেন্ড কোয়ার্টারে -1.325, থার্ড কোয়ার্টারে +8.985 এন্ড ফোর্থ কোয়ার্টারে -6.265। এইটাই হচ্ছে আমার সিজনাল কম্পোনেন্ট বেরোলো। এখন আমরা একটু আগের স্লাইডে যাই, তারপরে কি, তাহলে সিজনাল কম্পোনেন্ট আমার হয়ে গেল। বি নম্বরে বলছে forecast sales for the 4 quarters of 95 using the trend values this। এই ট্রেন্ড ভ্যালুকে এখন সিজনাল কম্পোনেন্ট দিয়ে অ্যাডজাস্ট করে আপনি ফোরকাস্ট করতে হবে। 51.8, 51.6, 51.5, 51.4, এই চারটে ফিগার। এরা কিভাবে করলো দেখেন, এই যে আমার তো এই যে এখানে আমি পেয়ে গেলাম যে এইটাকে রাউন্ডিং করছে -1.40, -1.33, +8.99, -6.27, এই যে রাউন্ডিং করলে এই যে সেই এক ঘর রেখেছে ওরা। আপনারা এইভাবে এক ঘর রাখতে পারেন, 2 ঘর রাখতে পারেন ইচ্ছা। এই যে অ্যাডজাস্টমেন্টটা দিল। আচ্ছা, আমি তাহলে একটা গ্যাপ দিয়ে দিই, কয় মিনিট দেবো, কয়টায় আসবো? 10 মিনিট স্যার। তাহলে ঠিক আছে, 30 or 32 তে আমি আবার ইন করছি, আপনারা একটু করেন। আর ওই যে মেলটা করলে আমাকে জানিয়ে দিন স্যার। পাঠিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আপনারা নামাজের বিরতিতে থাকেন। ওকে স্যার। হ্যাঁ, আমি পেয়েছি মনে হচ্ছে, একটু দেখি।
আপনি কি লাইনে আছেন এখন? জি স্যার। এইটা বোঝা গেছে, এইটার দরকার নেই আপনাদের এই ইসের জন্য। এইটা যেটা বোঝা যাচ্ছে যে এটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করে দেখেন, এই যে ফর্মুলা, আপনাদের যে ফর্মুলা শেখানো হয়েছে ওখানে কিন্তু এফটা ইউজ করা হয়নি, আর ডিএক্স এই যে ডিফারেন্সিয়াল যেটা ডিএক্স ডিওয়াই এটাও কিন্তু আসেনি, বুঝতে পারছেন? জি স্যার। এই জন্য আপনাদের আসছে শুধুমাত্র এক্স এবং ওয়াই। এক্স ওয়াই থেকে সরাসরি ক্যালকুলেশন যেটা করবেন, এখানে যেটা করছে এখানে হচ্ছে যে যেমন ওই যে অ্যাসিউমড, আপনাদের একদম প্রথম দিকে একটু পড়াইছিলাম, কিছুটা হিন্টস দিচ্ছি, যদিও এটার পুরো এক্সপ্লেনেশনের জন্য এই বইয়ের থিওরিটিক্যাল সাইডটা একটু দেখতে হবে। এই যে মাঝখানে এইটাই ধরলো তাদের এভারেজ 0, এর উপরের দিকে যাচ্ছে -1 -2, নিচের দিকে +1 +2, এইটাকে 0, এবং এই 0 থেকে ডেভিয়েশনটা কি, সেই ডেভিয়েশনটাই হলো ডিএক্স বা ডিওয়াই। এইটা বের করে এইভাবে গেছে। এইসব একদমই ভুলে যান, এইটা চর্চা করতে যায় শুধু শুধু সময় নষ্ট করেন না। আর সেকেন্ড লাইনে যে পাওয়ারেরটাও একটু দেখতে হবে, এটা আসলে পাওয়ার না মনে হচ্ছে অন্য কিছু, সেটা দেখতে হবে। যেমন এই যে 1 to 20, 1 to 2 এইগুলো কি মিন করছে সেটা একটু দেখতে হবে থিওরিটিক্যাল সাইডটাই গিয়ে। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে।
আমরা মনে হয় আবার শুরু করতে পারি। হ্যাঁ, স্যার এখন আপনি কোন টপিক পড়াচ্ছেন স্যার? হ্যাঁ স্যার এখন কোন টপিকটা পড়াচ্ছেন? সরি স্যার এখন মানে আমি একটু পরে জয়েন করছি তো, এখন স্যার কি কোন টপিকটা পড়াচ্ছেন স্যার? ওই ফোরকাস্টিং এর শুরু করছি একটু আগেই, অন্য বিষয়ে কিছু আলাপ হলো। এই অ্যাডিটিভ মডেলটা আর কি, অ্যাডিটিভ মডেলটা ঠিক এর আগে তো মাল্টিপ্লিকেটিভ মডেলে ছিলাম, অ্যাডিটিভ মডেলটা জি ওই জিনিসটাই কিভাবে করা হবে সেটা দেখানো হচ্ছে। এবং সিজনালের পরে কি আপনি আর কিছু বলেছিলেন? সিজনালের পরে সিজনালটাই চলছে, সিজনাল অ্যাডিটিভ মডেলে সিজনাল চলছে। আচ্ছা, সিজনাল মাল্টিপ্লিকেটিভ পর্যন্ত ছিলাম, এরপরে হ্যাঁ মাল্টিপ্লিকেটিভ গতদিন হয়ে গেছে, ওইটা আজকে আলাপ হয়নি। জি, তাই এখানে আমি আবার টাইম পাস আমি এখানে শুরু করি যে ওই যে চারটে যে সিজনাল কম্পোনেন্ট বের করলাম অ্যাডিটিভ মডেলে, আমরা জানি যে ওয়াই, এখানে ওয়াই এর মান বের করতে হলে টি এর সঙ্গে এর যোগ করতে হবে। এই কারণে আমাদেরকে এখানে যেটা দিয়ে দিয়েছে যে টি এর ভ্যালু গুলো দিয়ে দিয়েছে 51.8, 51.6, 51.5 and 51.4। এইটাকে যখন সিজনাল কম্পোনেন্ট দিয়ে অ্যাডজাস্ট করলাম, জাস্ট এই যে এই চারটে 51.8, 51.6, 5 and 4 এইটার সঙ্গে যোগ করলাম এস এর এই ভ্যালু চারটে, এই যে এখানে যেটা প্লাস সেটা প্লাস, যেটা মাইনাস সেটা মাইনাস, তারপরে যখন যোগ বা বিয়োগ করলাম যেটা বেরোলো এইটাই হচ্ছে আমার ফোরকাস্ট সেলস। এবং এইটা ইন 1000 যেহেতু, তাহলে আমরা বলতে পারি এটা যেমন 50,000 বলছে, ওরা রাউন্ডিং করে দিয়েছে নিয়ারেস্ট 1000-এ, তাহলে আর 4, 3, 5, 1 এগুলো আসবে না, সোজা হাজার লিখলেই হবে। 50,000, 50,000, 60,000, না এটা 61,000, 61,000 আর 45,000 এইটাই আসবে। আর যদি ওইভাবে নিয়ারেস্ট 1000 না বলতো তাহলে প্রথমটা হয়তো 50,400, দ্বিতীয়টা হয়তো 50,300, এইভাবে। তা ফোরকাস্টিং এ সাধারণত একটু এই রাউন্ডিং ফিগারই নেওয়া হয়, কারণ এটা যেতে এক্সাক্ট না। তা এই পর্যন্তই আমাদের এই প্রবলেমটা। আমরা ঠিক একই রকম আর একটা প্রবলেম এখানে একটু দেখি, এইটা যিনি পরে আসছেন এবার খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এখানে 93, 4, 5, 6 চারটে বছরের 16টা কোয়ার্টার দেওয়া আছে এবং 16টা ফিগার দেওয়া আছে, সেলস ফিগার। দিস ইজ দ্য ভ্যালু অফ ওয়াই, অ্যাকচুয়াল ভ্যালু আর দ্য গিভেন ভ্যালু। এইটাকে 4 পয়েন্ট মুভিং টোটাল বের করলাম। এইটাও কিন্তু বলছে কি দেখেন, রিপিট দ্য টাইম সিরিজ অ্যানালাইসিস এন্ড ফোরকাস্টিং এক্সারসাইজ ফর দ্য ডেটা অফ এক্সাম্পল 832। ওই যে বই আছে, বইতে আপনাদের 832 তে আছে, এটা কোন জায়গায় আছে একটু দেখে নি, দেখাই দিই। 832 মানে তো অনেক উপরে আর কি। 833 এই যে এইটা 832, এই যে এইটা, এই ফিগার গুলোকেই এই যে 93 থেকে 96 এখানে মোট 16টা ফিগার আছে, ওই জিনিসটাই আর কি এখানে দেখানো আছে, এই যে এইভাবে দেখানো আছে। ঠিক আছে, উইথ এ 4 পয়েন্ট সেন্টার্ড মুভিং এভারেজ, এইটা খেয়াল রাখবেন যে 4 পয়েন্ট সেন্টার্ড বসছে, তাহলে কি করতে হবে? ইউ মে অ্যাজিউম ট্রেন্ড ফোরকাস্ট অফ দিস ফিগার্স ফর 97, 96 পর্যন্ত ফিগার দেওয়া আছে, 97 এরটা আমাকে বের করতে হবে। তার 97 এর ট্রেন্ডটা দেওয়া আছে, শুধু সিজনাল কম্পোনেন্টটা বের করে এটার সাথে অ্যাডজাস্টমেন্টটা দেখাইতে হবে। তা আমরা প্রথমেই বলবো যে মুভিং এভারেজটা আমাদেরকে বের করতে হবে। সেইটা কি ভাই, লাস্ট কলামটা এখানে নাও দেখাইতে পারেন, এটা যেহেতু আবার একটা টেবুলার ফর্মে লিখতে হবে, একবারে ওখানে যেও করতে পারেন। যেহেতু এটা অ্যাডিটিভ মডেল, তাহলে এস ইকুয়াল টু হবে ওয়াই মাইনাস টি, এই যে ওয়াই মাইনাস টি। আর আমরা মুভিং এভারেজ কিভাবে বের করলাম, সেটা যেহেতু 4 পয়েন্ট, চারটে ফিগার যোগ করবো, চারটে ফিগার যোগ করলে 146.7 হলো। তারপরে বের করতে গেলে 24.8 প্রথমটা বাদ আর পঞ্চমটা ইন হয়ে গেল 31.2, তাহলে 36.3, 38.1, 47.5 and 31.2, এই চারটের যোগফল আবার 153.1। আবার প্রথমটা বাদ, তার 36.3 বাদ, তারপরে চারটে আবার আসলো, এই চারটের যোগফল 158.8। এইভাবে চলতে থাকবে যতক্ষণ আমার এই 68.9 কে টাচ না করি।
এইভাবে এই কয়টা যোগফল বের করলাম। এখন এই কয়টা যোগফলের ভিতর দেখেন 146.7 এইটা কোন কোয়ার্টারে সোজাসুজি বসবে এইটা একটু বলেন তো। প্রথম যে চারটে ফিগার যোগ করলাম যোগফলটা কোন সোজা বসবে? ফোর্থ কোয়ার্টার। নো, এইটা প্রথম বছরেরই চারটে ফিগার যোগ করলাম, মাঝামাঝি বসবে। মাঝামাঝি কোন জায়গায় পড়ে? এটা স্যার 2 আর 3 এর মাঝামাঝি বসবে। 2 আর 3 এর মাঝামাঝি। কিন্তু এটা যেহেতু বলছে 4 পয়েন্ট সেন্টার্ড মুভিং, এই সেন্টার্ড কথাটাই হলো মাঝামাঝি বসবে। তাহলে যেহেতু কোনো স্পেসিফিক কোয়ার্টার সোজা বসছে না, বসছে 2 আর 3 এর মাঝামাঝি, সেই জন্য এটাকে স্পেসিফিক করার জন্য আমরা তাহলে এই 4 পয়েন্ট দিয়ে সমাধান পাচ্ছি না। আমাদের আবার তাহলে এই দুটোকে আবার যোগ করব, দুটো দুটো করে। 146.7 যোগ 153.1 ইকুয়াল টু 299.8। আবার প্রথমটা বাদ, পরের দুটো যোগ করব, 311.9। আবার প্রথমটা বাদ, আবার পরের দুটো যোগ করব, 322.9। তাহলে এখানে যেহেতু দুটো যোগ করছি, এর প্রত্যেকটা হলো চারটে করে ফিগারের যোগফল, তাহলে দুটো যোগ করলে মোট 8টা ফিগারের যোগফল হলো এটা। এই জন্য এটা বলা হচ্ছে 8 পয়েন্ট মুভিং টোটাল। বি কেয়ারফুল, 8 পয়েন্ট মুভিং টোটাল, নট এভারেজ। আমি কিন্তু এভারেজ এখনো করি না, এইটাও টোটাল, এইটাও টোটাল। যখন 299.8 কে আমি 8টা সংখ্যার যোগফল পেয়ে গেলাম, তাহলে এভারেজ বের করতে হলে এই 299.8 কে 8 দিয়ে ভাগ দিতে হবে, দিলেই যে এটা পাওয়া যাবে। এইটাই হচ্ছে টি এর ভ্যালু, ট্রেন্ড ভ্যালু 37.4750। বোঝা গেল তাহলে? না স্যার, আরেকবার বুঝালে ভালো হয়। আচ্ছা, এইটার কিন্তু গত দিনের মতোই অঙ্কটা কি করতে বলছে আপনাকে? এটাকে প্রথমে বলছে যে আপনি এটা কি করছেন, মুভিং এভারেজ। কিসের ভিত্তিতে মুভিং এভারেজ? 4 পয়েন্ট সেন্টার্ড মুভিং এভারেজ। তাহলে মুভিং এভারেজের জন্য ভার্টিক্যালি আমি এই সংখ্যাগুলো সাজালাম, হরাইজন্টালেও সাজানো যায়, সেক্ষেত্রে জায়গা কন্ট্রোল করা কষ্টকর হয়ে যাবে। তাহলে এখানে 4টে বছরের 16টা কোয়ার্টার আছে, 16টা ফিগার দেওয়া আছে, এরপরে সব কয়টা আপনাকে নিজে ক্যালকুলেট করতে হবে। তা যেহেতু বলছে 4 পয়েন্ট সেন্টার্ড মুভিং এভারেজ, আপনি 4টে করে ফিগার যোগ করবেন, করে সেইটাকে সময়ের মাঝামাঝি বসাবেন। তাই এখানে প্রথম 4টে ফিগার যোগ করলাম, হলো 146.7। তাহলে প্রথম 4টে ফিগার তো 4টে কোয়ার্টারের ফিগার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোয়ার্টার, এর মাঝামাঝি হচ্ছে 2 এবং 3 এর মাঝামাঝি জায়গা হচ্ছে। বোঝা যায়? জি স্যার। তারপর তাহলে 2 এবং 3 এর মাঝামাঝি আসলে এই 146.7 বসাতে হবে। ঠিক একইভাবে আবার প্রথমটা বাদ দেন, মুভিং এবারে 4টে, প্রথমটা বাদ দিয়ে পঞ্চমটাকে ইন করাই দেবো, আবার 4টে যোগফল 153.1। এইটাও আবার 2, 3, 4, 5 এই 4টে কোয়ার্টারের মাঝামাঝি, অর্থাৎ 3 এবং 4 এর মাঝামাঝি বসবে। আবার দ্বিতীয়টা বাদ দেন, তৃতীয় থেকে চলে যান ষষ্ঠ পর্যন্ত, আবার 4টে ফিগার, যোগফল 158.8। এইটা আবার কোথায় বসবে? 3, 4, 5, 6, অর্থাৎ 3, 4 ফার্স্ট ইয়ারের আর 1, 2 সেকেন্ড ইয়ারের মাঝামাঝি, মানে 4 এবং 1 এর মাঝামাঝি বসবে এই সোজা। তার মানে এই যে ফিগারগুলো আমি যোগফল এইভাবে বের করছি, সবগুলোই কিন্তু দুটো কোয়ার্টারের মাঝামাঝি বসছে, কোনো একটা পার্টিকুলার কোয়ার্টার সোজা বসছে না। এইটা যেহেতু কোনো একটা পার্টিকুলার কোয়ার্টার সোজা বসছে না, কিন্তু এটা বসতে হবে, যেহেতু বসতে হবে সেই জন্য এটা বসানোর জন্য আমরা এই 4 পয়েন্ট মুভিং এভারেজ আবার এই জায়গা থেকে আবার দুটো করে যোগফল আবার বের করলাম, করে এটা 8 পয়েন্ট মুভিং টোটাল বের করলাম। 4 পয়েন্ট মুভিং টোটালের দুটো করে ফিগার যোগ করে করে এইগুলো বের করলাম, তাতে হলো কি 8 পয়েন্ট মুভিং টোটাল বের হলো। স্যার কিন্তু এখানে তো বেসিক্যালি ওভারল্যাপ আছে, মানে 8টা ডেটা, বাট এখানে ওভারল্যাপ আছে না স্যার? মানে হ্যালো, আচ্ছা আমি কয়েক সেকেন্ড সময় নিচ্ছি একটু। তাহলে এখন এই পর্যন্ত ক্লিয়ার হলো কিনা? না স্যার, মানে 146.7 এখানের মধ্যে আছে 4টা ডেটা,
আর 153.1 এখানে 4টা ডেটা, বাট এখানে কিন্তু স্যার যে প্রথমটার 3টা ডেটা কিন্তু ওভারল্যাপ আছে, আবার ওখানে তখন এটা এটা কোনো বিষয় না, ওভারল্যাপ তো থাকবে, আমি তো একটা একটা করে ডিসকাস করছি আর একটা একটা অ্যাড করছি, 3টে তো ওভারল্যাপিং থাকবেই। এই জায়গাটাই তো এইটার গ্রহণযোগ্যতা তো এখানে, এই যে ওভারল্যাপিং এর বিষয়টা। আর স্যার এই যে লাস্টে যেটা 8 পয়েন্ট মুভিং, প্রথমটা বসবে হচ্ছে স্যার কি 3 এর ঘরে, প্রথমটা বসবে 2 এবং 3 এর মাঝামাঝি। না 8 পয়েন্টে 8 পয়েন্ট মুভিং টোটালটা। হ্যাঁ প্রথমটা কোথায় বসবে? আচ্ছা সেটা পরে বলছি। এইটা কোথায় বসবে বুঝেন, কোন জায়গায় ছিল? 2-3 এর মাঝে, 2 আর 3 এর মাঝে। আচ্ছা একটু লাইনে সরি আমি একটু অন্য টেলিফোন লাইনে ছিলাম। তাহলে এইটা তাহলে বোঝা গেল তো, এই যে এইটা কিভাবে বের করতে হবে, এটা ক্লিয়ার? তাহলে এস এর ভ্যালুটা কিভাবে বেরোচ্ছে? জি স্যার। তাহলে দেখেন 93 এর প্রথম কোয়ার্টারে কোনো এস নেই, দ্বিতীয় কোয়ার্টারে কোনো এস নেই, তৃতীয় কোয়ার্টারে 0.6250, ফোর্থ কোয়ার্টারে 8.51। এইটাকেই তারা এখানে সাজালো। এই যে 93 ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টারে কোনো ফিগার নেই, থার্ড কোয়ার্টারে 6.6250, ফোর্থ কোয়ার্টারে 8.51। এইভাবে প্রত্যেকটা এস এর মান ইয়ার ওয়াইজ, কোয়ার্টার ওয়াইজ আমি বসিয়ে গেলাম। কিন্তু
একটা বিষয় আপনাদেরকে বলি, এই যে এখানে 0 দেশে এইটাও কিন্তু ভুল আছে। এই জায়গায় আমি গতদিন বলেছিলাম, এই জায়গায় দেখেন এখানে কিন্তু দুটো ফিগার এখানেও নেই, এস এর কিন্তু দুটো ফিগার একদম 96 এর থার্ড এবং ফোর্থ কোয়ার্টারে কোনো ফিগার নেই, কিন্তু এখানে তারা কি করলো 0000 বসালো। 0000 হবে না, এটা কিন্তু এইরকম ফাঁকা রাখতে হবে। বি কেয়ারফুল। কেন হবে না? আপনি তো এই ফিগার গুলো যোগ করবেন, যদি 00 দেন তাহলে কয়টা ফিগারের যোগফল এটা? চারটা স্যার। চারটা। তার মানে এভারেজ বের করতে হলে আপনাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিলে তো স্যার ভুল হবে। ভুল হবে, ওই জন্যই বলছি যে এখানে 0 দিবেন না, ফাঁকা রাখবেন। ফাঁকা যদি রাখেন তাহলে এই যোগফলটা কয়টা ফিগারের যোগফল? তিনটা। তখন 3 দিয়ে ভাগ দেন, দেখেন এটা মিলছে। ঠিক আছে, বোঝা গেল তো যে 0-র মাহাত্ম্যটা কি? 0 থাকলে বিপদ। তাহলে আমি এইভাবে যোগফলগুলো বের করে প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ করলাম। এখানে 3টা, এখানে 3টা, এখানেও 0 বাদ দিলে 3টা 3 দিয়ে ভাগ করলে এই যে এভারেজ 4টে ফিগার পেলাম। এই 4টে যোগ করলে হওয়ার কথা 0, কিন্তু হলো না। কত হলো? +0.2667। এইটা 0 হতে হলে ঠিক এই ফিগারটাই মাইনাস করতে হবে, তাহলে এই যে 0 হয়ে যাবে। এখন এই যে ফিগারটা মাইনাস করলাম, এইটা তো আবার এই 4টা কোয়ার্টারের ভিতর ভাগ করে দিতে হবে, সবার কন্ট্রিবিউশন সমান। তাহলে ওই যে 0.2667 মাইনাস, ওইটাকে 4 দিয়ে ভাগ দিলে প্রত্যেকটা হয় -0.0667, -0.0667, -0.0667 and -0.0667। 4 7 28 হয়, এখানে আছে 7, ওই রাউন্ডিং এর জন্য একটা আসছে, এটা কোনো বিষয় না। এইভাবে আমি ওই যে 0.667 এটাকে 4 ভাগ করে এখানে বসিয়ে দিলাম, দিয়ে এইটা আমি যোগ বিয়োগ যেটাই হোক সেটা করলাম। যেহেতু আমি এটা এই যে মাইনাস করলাম, মাইনাস কেন করলাম তাহলে এবার বুঝতে পারছেন? কারণ আমার এটা 0 হওয়ার কথা, তা না থেকে আরো বেশি আছে, পজিটিভ আছে। পজিটিভকে নিউট্রালাইজ করতে হলে নেগেটিভ লাগবে, সেই জন্য আমি নেগেটিভ দিলাম এখানে। এখন উপরেরটাও নেগেটিভ, এইটাও নেগেটিভ, তাহলে এই দুটো যোগ হয়ে গেল। জি স্যার। ঠিক আছে, জি স্যার। লাস্টেরটা উপরেরটা পজিটিভ, নিচেরটা নেগেটিভ, এখানে কিন্তু আবার বিয়োগ হয়ে গেছে। জি স্যার। তাহলে এখন আমি পেয়ে গেলাম কম্পোনেন্ট এই 4টে। এই 4টে এখন যোগ করেন, যোগ করলে দেখেন এই যে 0 হয়ে যাচ্ছে। যদিও এই জায়গাটা অনেক সময় 1 নিয়ে একটা সমস্যা হয়, এখানেও মনে হয় আছে, ওইটা ইগনোর করবেন। যেমন এখানে 5 আর 2 7 আর না, এখানে হচ্ছে কি এই যে 4টে, 3টে মাইনাস একটা প্লাস, এই 3টে আগে যোগ করেন। 7 আর 7 14 আর 2 16, 16 হচ্ছে মাইনাস, আর এখানে হচ্ছে 5 আছে, তার মানে একের একটা কিন্তু সমস্যা থাকবে। যদি ওইটা লেখেন না, আপনারাও লিখবেন না, আপনারা 0 লিখে দেবেন, এটা রাউন্ডিং এর একটা আসে। তো এখানে 0 হওয়ার কথা, আমরা এই দুটো বিয়োগ করেই দেখাই দেবো 0। এইদিকে আর যোগ করে দেখা যাবে যে হয়তো 0.0001 এর সমস্যা, ওইদিকে দরকার নেই। তাহলে এইটা হয়ে গেল। এখন ওই যে আপনাকে যে ট্রেন্ড ভ্যালুটা দেওয়া আছে, এই যে 4টে 66.7, 68.8, 70.9, এইটাকে এখন সিজনাল অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। এই যে 66.7 এরপরে যেহেতু আমার এইগুলো 4টে আছে দশমিকের পরে, এই জন্য এটা 3টে করে শূন্য দিয়ে নেছে, নিয়ে নিচেই এই 4টে ফিগার লিখলো, এই যে 4টে ফিগার লিখলো, লিখে এখন যোগ বিয়োগ যেটাই হয় সেটা করেন, যোগ করেন। যোগ করলে 59, 66, 70 and 82 হলো। এইটাই হচ্ছে আমার আপ টু 1 decimal point, দিস ইজ দ্য অ্যান্সার। 1 decimal place, the forecast sells in 1000 units is 59.1, 67.0, এই 4টে, এইটাই হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। একটা কোশ্চেন আছে। হ্যাঁ স্যার, এখানে যেমন এই যে যোগফলটা আমাদের 0 হইতে হবে, আবার মাল্টিপ্লিকেটিভে আমরা পড়ছিলাম হচ্ছে 4 হইতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটার লজিকটা কি একটু বলতে পারবেন স্যার? ওইটা হচ্ছে কি যে মাল্টিপ্লিকেটে আপনার এখানে এই যে এখানে যেরকম যোগ বিয়োগ করলাম, ওখানে কিন্তু গুণ বা ভাগ করেছি না স্যার, এটা 4 বা 0 হওয়ার মানে এই লজিকটা কেন আমি এটাই বুঝিনি। মানে ধরেন স্যার এখানে 0 কেন, এটা 0 হইতে হবে কেন, এটা কি? এইটা 0 হচ্ছে যে এইটা সোজা কথা 4টে সিজন মিলে হচ্ছে সিজনাল কম্পোনেন্ট
নিউট্রালাইজ হইতে হবে। এখন ওখানে নিউট্রালাইজ মানে চারটে যদি যোগফল যদি ওখানে যদি চারটে যোগ করে 4 হয়, ভাগ করলে হচ্ছে 1, যেহেতু এটা মাল্টিপ্লিকেটিভ মডেল 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 কত হয় 1 না? জি জি স্যার 1। আর এখানে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা ইকুয়াল টু 0। এইভাবে মাল্টিপ্লিকেটিভ নিউট্রালাইজেশন হচ্ছে 1 এর দ্বারা, অ্যাডিটিভ মডেলে 0 দ্বারা। 0 আসলেই পরেই বুঝবো যে এটা ঠিক আছে। এই 0 আর 4 মানে হচ্ছে স্যার যে মানে পুরো ইয়ার ওয়াইজ এই হ্যাঁ, ফ্লাকচুয়েশন পুরো ইয়ারের ইফেক্টটা আর কি, টোটাল ইফেক্টটা। মানে সিজনাল ওয়াইজ মানে এটা হ্যাঁ। নিউট্রালাইজ হচ্ছে এটা। সিজন ওয়াইজ ভিতরে যাই থাক না কেন, ইন টোটাল এইটা যে আমি বলি, যেমন ধরেন যে আপনি আমাদের দেশেই মনে করেন আইসক্রিম অথবা আমব্রেলা বা ছাতার কথা চিন্তা করেন। ছাতাটা আমি হয়তো 1 বছরের প্রোডাকশন আমার কত এত ইউনিট আমার ছাতা উৎপাদন করব, আমার সেলস হবে। কিন্তু আপনি যখন এইটাকে আমাদের 6টা ঋতুতে ভাগ করে দিবেন, তখন কিন্তু দেখবেন যে বর্ষাকালে সবচেয়ে বেশি, গরমকালেও কিছুটা বেশি, শীতকালে একেবারেই কম, এইরকম সব প্যাটার্ন পাবেন, তাই না? তার মানে এই যে ভিতরে যে প্যাটার্নটা পাচ্ছেন, এটা কিন্তু কোনো জায়গায় প্লাস কোনো জায়গায় মাইনাস, মানে এভারেজ থেকে। কিন্তু যখন আপনি বছরকে ইন টোটাল করছেন, তখন কিন্তু এই ডেভিয়েশনটা 0 হয়ে যাচ্ছে। এই যে এইটাই যে যখন টাইমটাকে আমি ইন টোটাল কনসিডার করব, তখন দেখা যাবে যে এটা নিউট্রালাইজ হয়ে যাবে। কিন্তু যখন আমি কম্পোনেন্টের ভিতরে এটা ডিস্ট্রিবিউট করব, তখন দেখা যাবে যে এক একটার এক এক রকম চেহারা। তা এখানেও সেইভাবে, যেমন এই অ্যাডিটিভ মডেলে 4টে এখানে কোয়ার্টার আছে, 4 কোয়ার্টার। আবার এটা মান্থলি হইলে 12 মাস হতো, সেই ক্ষেত্রেও দেখা যেত যে 12 মাসের যোগফল এখানে হতে হবে হচ্ছে 0, আর ওখানে হতে হবে 12 মাসে, তখন ওইটা 12 হতে হতো। আচ্ছা, একটু লাইনে থাকেন। ওকে, তাহলে এইটা খেয়াল রাখবেন যে মাল্টিপ্লিকেটিভ মডেলে এস এর টোটাল হইতে হবে 4, আর অ্যাডিটিভ মডেলে এটা হতে হবে 0। তাহলে এটা তো আমাদের কন্ডিশন স্যার এই ক্ষেত্রে। হ্যাঁ স্যার এটা আমাদের কন্ডিশন না স্যার? কন্ডিশন ঠিক না এইটা, হ্যাঁ কন্ডিশন মানে এটা হতেই হবে আর কি। এটা কিন্তু কন্ডিশন স্যার এটা কেন যে হতেই হবে, কেন স্যার 4 কেন আমাদের 0ই হতে হবে স্যার? এটা তো আপনি যেভাবে বললেন স্যার, ওভাবে তো স্যার আসলে বোঝা যাচ্ছে না। তাহলে আর কিভাবে বোঝাই যে এইটা অ্যাডিটিভ মডেল? আমি এটা ওই যে বললাম, আবার ওই যে আমি ছাতার ইসে যাই, ধরেন যে যদি কোয়ার্টারলি ধরি, ফার্স্ট কোয়ার্টারে দেখা যাবে যে তখন হয়তো শীতকাল, যেমন আমাদের দেশে জানুয়ারি ফেব্রুয়ারি শীতকাল, এই সময় ছাতা বিক্রি একদম মিনিমাম থাকবে। তখন কিন্তু মাইনাস হয়ে গেল, মানে এভারেজ যে বছরের যে এভারেজ, আপনি সারা বছরের টোটালকে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন, তাহলেই তো এভারেজটা পাবেন। ওই এভারেজ থেকে প্রথম কোয়ার্টারে খুব কম হলো, দ্বিতীয় কোয়ার্টারে আবার দেখা যাচ্ছে যে গরমের সিজন যদি চলে আসে, সেখানে আবার জাম্প করলো। আবার যখন বর্ষাকাল জাম্প করলেও কিন্তু সেটা আবার ম্যাক্সিমামে যাচ্ছে না, ম্যাক্সিমাম হয়তো হতে পারে বর্ষাকালে, তখন আরো জাম্প করলো। আবার যখন বছর শেষে, তখন আবার একদম কমে গেল, ওইটাও শীতকাল। তাহলে এটা কি এরকম যে আমাদের যতগুলো ছাতায় দেওয়া হোক, আমাদের বছর শেষে একটাও থাকতে পারবে না, সবগুলো আমাদের? হ্যাঁ, বছর আমি ধরে নিচ্ছি তাই, যে বছর শেষে আমার টোটাল সেল হয়ে যাবে, 0 থাকবে, এইটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে এই যে কোয়ার্টার ওয়াইজ কোন জায়গায় এভারেজ থেকে কম বিক্রি হলো, কোন জায়গায় এভারেজ থেকে অনেক বেশি বিক্রি হলো, এইগুলো যোগ বিয়োগ করলে যেন আলটিমেটলি 0 পাওয়া যায়, ডেভিয়েশনটা যেন 0 পাওয়া যায়। জি স্যার। ইন টোটাল ডেভিয়েশন 0, এইটা গেল। এইটা তাহলে একটু দেখবেন, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। এরপরে দেখেন আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এখানে এই একই অঙ্ক, এটাও যেমন এই যে 4 এর অঙ্ক, এটাও মাল্টিপ্লিকেটিভ মডেল, এটা আপনারা একটু দেখে নিয়েন। আমি এইটার খুব বেশি আলোচনা করতে চাচ্ছি না। এখানে স্লাইড 25 এ যে এক্সাম্পলটা আপনাদেরকে দেখাইছি, সেইটারই আর কি এই ফিগারটা এখানে আনা হয়েছে, এবং
আমি দেখি যে এটা আপনাদের বইতে কি বলছে, বইতে আছে কিনা। জাজিং ফোরকাস্ট, এইটা গেল অ্যাডিটিভ মডেল। এটাও করলাম। আচ্ছা, আর না, এটা 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 এক্সট্রা একটা অঙ্ক, যেটা মনে হয় টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং অথবা শেষের থেকে নেওয়া আছে, এটা দরকার নেই, বাদ দেন। এইটা তাহলে বলা হচ্ছে স্লাইড 25। আচ্ছা, আমি একটু 25-এ দেখে আসি কি জিনিস ছিল। এই যে এইটা, এই অঙ্কটা, এই যে আপনার সপ্তাহের 5 দিনের যে ফিগারটা, এই অঙ্কটাই এই যে ইসের মানটা বের করলাম। তা ওখানে কি বলছে আমাকে, সেটা হচ্ছে যে evaluate the seasonal component for each quarter based on the moving average trend obtained। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করলাম, ক্যালকুলেট ওয়াই, এই জায়গাটা ইকুয়াল সাইন সম্ভবত হবে। In the solution to example 872 and arrange the, আচ্ছা এটা আমি পরে দেখছি, এখন ঠিক করব না, একটু কি হবে। আমরা 872 যেটা আছে আপনাদের বইতে, 872 তে আমরা একটু যাই আবার দেখে আসি। এই যে 872 তে এখানে যে মুভিং এভারেজের এইটা, এই যে বের করলো, এই যে 8 পয়েন্ট, এই যে 4 পয়েন্ট মুভিং ট্রেন্ড, যেটা এই যে 8 দিয়ে ভাগ করে বের করলো, করার পরে এইটা হলো মুভিং এভারেজটা বের করলো। এইটারই এই ফিগার গুলা দিয়ে এই যে ওয়াই এর সাথে ওইটার যে ওয়াই ডিভাইডেড বাই টি, আমরা মাল্টিপ্লিকেটিভ মডেল যেহেতু, এটা ওয়াই ডিভাইডেড বাই টি, এইটা বের করে এই টেবিলটা সাজালো। এই ট্রেন্ড গুলা আমি এখানেও তাহলে একই ভাবে, যেমন এখানে 3টে ফিগার, এখানে 3টে, এখানে 3টে, তাহলে মোট যোগফল বের করলাম, তাকে 3 দিয়ে ভাগ করে এভারেজ বের করলাম, যোগ করলাম 4.009। এটা 4 হওয়ার কথা, 0.009 বেশি হয়ে গেছে, তাহলে 0.009 বাদ দিলে এটা 4 হবে। সেই 0.009 কে ভাগ করলে যে আসলে 009 মেলে না, এটা মেলে হচ্ছে 0.002 আকারে। তারপরে এটা হলো 0.001, এটাকে এইরকম ধরে নেওয়া যায়। এখন এটা রাউন্ডিং করেন, 0.84, 0.97, 0.99, 1.21। এখন এইটা যদি যোগ করেন তাহলে দেখবেন যে ওই 4.001 বা 4.00 এটা কাছাকাছি চলে গেছে। এইটা যখন পেলাম, পরের অঙ্কটা বলছে ফোরকাস্ট দ্য সেলস অফ বি ফর দ্য 4 quarters of 2007 ইউজিং ট্রেন্ড। এই যে ট্রেন্ড ফিগার গুলো দেওয়া আছে 66.6, 68.8 এইভাবে দেওয়া আছে। এইটার উপরে তাহলে এই যে এস এর মানটা বের করলাম, এইটার অ্যাডজাস্টমেন্ট দিতে হবে, সেইটাই হলো এখানে দেশে। এই যে 66.70 এইটা দিল, কম্পোনেন্ট গুলো এইটা, এখন এইটা জাস্ট গুণ করে দিল, অর্থাৎ এইটা আছে টি, এইটা আছে এস, এইটা আছে ওয়াই, ওয়াই ইকুয়াল টু টি ইন্টু এস, যেটা আমরা মাল্টিপ্লিকেটিভ মডেল থেকে জানি, বের করে দিলাম। এইটাই হচ্ছে আমার 2007 এর ইন 1000 ইউনিটস ফোরকাস্ট। দশমিক বাদ দিয়ে দিলি 56, 67, 70 এবং 88। তাহলে এই চ্যাপ্টারটা আপনারা দেখবেন, চ্যাপ্টারটা সোজা, কিন্তু অঙ্ক কিন্তু ভেরিয়েশন খুব কম, হাতে গোনা যে দুটো পদ্ধতি আছে। শুধুমাত্র এইটা যেখানে আপনাদের কনফিউশনটা জাগে সেটা হলো সিজনাল অ্যাডজাস্টমেন্ট। সিজনাল অ্যাডজাস্টমেন্টের মাল্টিপ্লিকেটিভ মডেলে একরকম, অ্যাডিটিভ মডেলে আর এক রকম। ওখানে হচ্ছে যে ওয়াই কে টি দিয়ে ভাগ করে এস এর মান বের করা হয়, আর এখানে ওয়াই থেকে টি বিয়োগ করে এস এর মান বের করা হয়। ওখানে 4টে এভারেজ এস এর বা সবগুলো এভারেজ এস এর যোগফল হতে হবে 4.00। এখানে 4টে বা যতগুলো কম্পোনেন্ট বা টাইম যত ভাগে ভাগ করা হোক, সবগুলো এভারেজের যোগফল হতে হবে 0.00। ওখানে যদি 4.00 চেয়ে বেশি হয় তাহলে বেশিটা বাদ দিতে হবে, দিয়ে তাকে ওই টাইম, যে কয়টা টাইম ইন্টারভেল সেই কয় দিয়ে ভাগ করে সব ডিস্ট্রিবিউট করে ওখানে বিয়োগটা করে দিতে হবে।
আর যদি কম হয় তাহলে যতটুকু কম পড়লো 4 এর থেকে সেইটা যোগ করে দিতে হবে, এবং ওইটাকেও আবার 4 ভাগ করে বা যে কয়টা টাইম ইন্টারভ্যাল থাকে তত দিয়ে ভাগ করে প্রত্যেকটার সাথে ওইটা যোগ করে দিতে হবে। যোগ করলে দেখা যাবে যে ওইটা 4 এ চলে আসছে। আর এক্ষেত্রে অ্যাডিটিভ মডেলের ক্ষেত্রে 0 হইতে হবে। যদি 0-র বেশি থাকে তাহলে এটা কমায় দিতে হবে যাতে 0 হয়, যদি কম থাকে তাহলে এটা বাড়িয়ে দিতে হবে যাতে 0 হয়। আমরা বাড়িয়ে দেওয়ার অঙ্ক মনে হয় একটাও করি নাই এ পর্যন্ত, এই যে এক্সাম্পল যেগুলো আছে কমেরটাই আছে। তা ওই তখন এখানেও আবার ওই রকম 4 দিয়ে ভাগ করে দিতে হবে, যদি 4টে ইন্টারভ্যাল হয়, অন্যরকম হলে সেই কয়টাই দিয়ে ভাগ করে দিয়ে ডিস্ট্রিবিউট করে এগুলো যোগ করে সিজনাল কম্পোনেন্টটা বের করতে হবে। তারপরে আসবে যে ট্রেন্ডের একটা ভ্যালু দেওয়া থাকবে, ওইটার উপরে সিজনাল কম্পোনেন্টের অ্যাপ্লিকেশন। অ্যাডিটিভ মডেলে যেটা করা হয় সেটা হচ্ছে যে ট্রেন্ডের সাথে ওই সিজনাল কম্পোনেন্ট যোগ করা হয়। যদি সিজনাল কম্পোনেন্টের সাথে মাইনাস ফিগার থাকে তাহলে অটো মাইনাস হয়ে যাবে। আর মাল্টিপ্লিকেটিভ মডেলে আমরা জানি y = t × s, ট্রেন্ড যেটা দেওয়া থাকবে ওর সাথে s ভ্যালুটা গুণ করতে হবে, গুণ করে y এর মান বের করতে হবে। আর একটা জিনিস খেয়াল করার আছে যে মাল্টিপ্লিকেটিভ মডেলে কিন্তু কোনো s এর মান কখনো নেগেটিভ আসে না, বি কেয়ারফুল। কিন্তু অ্যাডিটিভ মডেলে নেগেটিভ পজিটিভ দুটোই আসতে পারে। কারণ হচ্ছে যে মনে করেন যে মাল্টিপ্লিকেটিভ মডেলে এস এর মান মাইনাস আসলো, তাতে কি হলো, মনে করেন 60,000 আছে আমার ট্রেন্ড ভ্যালু, তাকে যদি আমি -0.1 দিয়ে গুণ দেই তাহলে -6,000 এলো। এখন -6,000 তো আর ইউনিট আমার সেলস, এটা তো কিছু মিল করে না। তাহলে মাল্টিপ্লিকেটিভ মডেলে এস এর মান কখনো নেগেটিভ আসতে পারবে না, কিন্তু অ্যাডিটিভ মডেলে নেগেটিভ পজিটিভ দুটোই আসতে পারে। বোঝা গেল সব? জি স্যার। ওকে, তাহলে আমি আজকে এই ফোরকাস্ট এই পর্যন্তই শেষ করছি, এবং আমি এখন শুরু করব ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স। এইটাই লাস্ট চ্যাপ্টার, তবে এরপরে আরেকটা ক্লাস নেব এই এক্সেল এর উপরে, সেটা আমরা দেখবো। তা আমি এটা একটু ক্লোজ করে নিই, তারপরে দেখছি। স্যার এই অঙ্কগুলোতে স্যার এই সিজনাল কম্পোনেন্ট 4টা কোয়ার্টার থাকলে 16টা ওই 4টা সাল থাকলে স্যার এখানে সময় লাগে বেশি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটা যারা কোশ্চেন করবে আমার মনে হয় তাদের নিশ্চয়ই খেয়াল থাকবে, সেক্ষেত্রে মার্কসও বাড়াই দেওয়া হবে, কারণ মার্কস বাড়াই দিলে তো টাইমও বাড়াইতে পারবেন আপনারা। জি স্যার। তাই না? জি স্যার। আচ্ছা, একটু তাহলে থাকেন লাইনে। দেখা যাচ্ছে? জি স্যার। ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স আপনাদের বইতে এই যে চ্যাপ্টার 6 এখানে পাচ্ছি আর কি। আর আমার কাছে যেটা আছে এটা কত নাম্বার চ্যাপ্টার? এটা আমার কাছে যেটা আছে তো বোঝারও উপায় নেই, ফটোকপি এমন ভাবে উঠছে। আচ্ছা, এটা একটু দেখেন আপনারা। এখানে ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স, এইটা আমি বলবো যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে ম্যাথমেটিক্স এর যে অ্যাপ্লিকেশন,
এইটাই, এবং এখানে ম্যাথমেটিক্সের বিভিন্ন ফর্মুলা কিভাবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে ব্যবহার করা হয়, এক্সেল শিটে কিভাবে ফর্মুলাগুলোকে ইনসার্ট করা হয় এবং অ্যাপ্লাই করা হয়, সেই বিষয়গুলো এখানে আলোচনা হবে। আর এছাড়া ফিনান্সের বেসিক যে কনসেপ্টগুলো সেখানে এখানে আলোচনা হবে, এবং মূলত ম্যাথমেটিক্যাল পার্টের দিকে এখানে জোর দেওয়া হবে বেশি, যে একটা জিনিস বের করতে গেলে যে এটা কত কিভাবে। একটু লাইনে থাকবেন, আমি একটু ফোন ধরে। হ্যাঁ, তাহলে ফিনান্সিয়াল ম্যাথমেটিক্সে আমরা এই বিষয়গুলো দেখবো। এখানে সিলেবাসটা একটু আমরা দেখে নিই, যে সিলেবাসটাই ফার্স্ট যেটা আছে, ক্যালকুলেট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ভ্যালুস অফ ক্যাশ ফ্লো, আর একটা আছে অ্যাপ্লাই ফিনান্সিয়াল ম্যাথমেটিক্যাল টেকনিক্স। তাহলে প্রথম যেটা আছে যে ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালুর যে বিষয়গুলো আছে, এইগুলো আপনারা যারা এমন কেউ কি আছেন যার এইগুলো আগে পড়া নেই, এইরকম আছেন নাকি? কেমন আছেন সংখ্যায়? বিশেষ করে সায়েন্স এবং আর্টস থেকে যারা আছেন তাদের এইটা থাকার সম্ভাবনা কম, যদি কমার্সের কোনো সাবজেক্ট না পড়ে থাকেন আর কি। তা আমরা প্রথমে যেটা দেখবো যে ক্যালকুলেট ফিউচার ভ্যালুস অফ অ্যান ইনভেস্টমেন্ট ইউজিং বোথ সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে প্রশ্নটা আসবে যে আসলে সিম্পল ইন্টারেস্ট কি জিনিস, বাংলায় যেটাকে সরল সুদ বলে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট বাংলায় বলে চক্রবৃদ্ধি সুদ। এই দুটো ডিফারেন্সটা কি? তারপরে আছে ক্যালকুলেট অ্যান অ্যানুয়াল পার্সেন্টেজ রেট অফ ইন্টারেস্ট গিভেন এ মান্থলি অর কোয়ার্টারলি রেট। যে আমাকে বললো যে মাসে 1% ইন্টারেস্ট রেট, তাহলে এটা বছরে কত পার্সেন্ট হবে? হয়তো বলবেন যে মাসে 1%, তাহলে বছরে তো 12% হওয়ার কথা। এইটা যদি সরল সুদ হয় তাহলে ঠিক আছে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে এটা ঠিক নেই, ওইটাও আমরা দেখব। সি নম্বরে আছে ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ এ ফিউচার ক্যাশ সাম। ভবিষ্যতের একটা টাকা, সেইটার আজকের মূল্য কত, প্রেজেন্ট ভ্যালু। যেমন ধরেন 100 টাকা আপনি ব্যাংকে রাখলেন ডিপোজিট, ব্যাংক আপনাকে দিল বছর শেষে 6% ইন্টারেস্ট, অর্থাৎ আপনি 1 বছর পরে পেলেন 106 টাকা। তাহলে ওই যে 106 টাকা 1 বছর পরে পেলেন বা পাবেন, ওইটাকে বলা হচ্ছে ফিউচার ভ্যালু। আর প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আজকে যে টাকাটা আমি ব্যাংকে রাখছি 100 টাকা। তাহলে আমি বলবো যে 100 টাকার 1 বছরের ফিউচার ভ্যালু হচ্ছে 106 টাকা। উল্টা ভাবে বললে যে 106 টাকা ফিউচার ভ্যালুর 1 বছর আগে তার প্রেজেন্ট ভ্যালু হবে 100 টাকা। আশা করি বুঝতে পারছেন। তারপরে ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান অ্যানুইটি অ্যান্ড এ পারপেচুইটি। এখন প্রশ্নটা হচ্ছে যে অ্যানুইটি বা কি আর পারপেচুইটি বা কি? অ্যানুইটি হচ্ছে যে এটা
আমি একটা ক্যাশ ফ্লো একটা নির্দিষ্ট সময় পর পর রিসিভ করব অথবা প্রদান করব। যেমন আমি যদি ব্যাংক থেকে একটা লোন নিই, আমাকে মাসে মাসে হয়তো কিস্তি নির্ধারণ করে দিল, কিস্তির পরিমাণ সাধারণত সমান হয়, প্রত্যেক মাসে একই পরিমাণ টাকা আমি ব্যাংকে পরিশোধ করব এবং বলে দেবে যে আপনি মোট এতটা কিস্তি জমা দেওয়ার পরে আপনার লোন শোধ হয়ে যাবে। ওই যে কিস্তিটা দিচ্ছি, এই কিস্তির ভিতরে আসলও আছে, সুদও আছে। এই যে সমান পরিমাণ টাকা যেটা আমি প্রতি মাসে মাসে বা এটা প্রতি কোয়ার্টারে হইতে পারে, প্রতি হাফ ইয়ারলিতে হইতে পারে, প্রতি বছরও হতে পারে, অর্থাৎ একটা সমান ইন্টারভেল পর পর যে আমি দিচ্ছি অথবা নিচ্ছি, এটাকেই বলা হচ্ছে অ্যানুইটি। অ্যানুইটি কথাটা আসলে বার্ষিক মিন করে, বছরে, কিন্তু বার্ষিক ছাড়া এটা অন্যভাবে মান্থলি ইনস্টলমেন্টও আসতে পারে। আর একটা হচ্ছে পারপেচুইটি। পারপেচুয়াল মানে অসীম, মানে যার কোনো শেষ নেই, চিরদিন চলবে। এইটা আসলে ফিনান্সে কি মিন করে? ফিনান্সে মিন করে এইটা যে যেমন আমি হয়তো রিটায়ারমেন্টে গেলাম, আমাকে বললো পেনশন দেবে আমার মৃত্যু পর্যন্ত, এইটা আমার জন্য কিন্তু ওয়ান টাইপ অফ পারপেচুইটি। তার মানে আমি দেখবো যে আমি যেটা পাচ্ছি এটার কোনো শেষ নেই, অতএব আমার কাছে এটা পারপেচুইটি। স্যার বীমা কোম্পানিগুলোতে যে ইনস্টলমেন্ট দেয় হ্যাঁ হ্যাঁ, এটাও পারপেচুইটি। তবে বীমা কোম্পানির অনেক ধরনের পলিসি আছে, আজকাল তো সব ওই প্রফিট টাইপেরও তাদের কিছু পলিসি আছে, সেগুলোর একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, আবার মেয়াদ ছাড়াও থাকতে পারে। লাইফ ইন্স্যুরেন্সেরটাই বলতেছি। হ্যাঁ, লাইফ ইন্স্যুরেন্সের লাইফ অনেক সময় দেখা যায় যে বলে যে এত বছর বয়স পর্যন্ত আপনি জমা দিলে এত টাকা একবারে পাবেন, যদি এর ভিতরে মারা যায় আমি, তাহলে আমার উত্তরাধিকারী ফুল ফিগারটা পাবে। আমি হয়তো 10 লাখ টাকার একটা বীমা করলাম আগামী 10 বছরের জন্য, প্রত্যেক বছর বছর আমি প্রিমিয়াম দেব। আমাকে কন্ডিশন দিল যে যদি 10 বছর পরে দেখা যায় যে আমি বেঁচে আছি, তাহলে আমাকে এই যে প্রিমিয়াম দেব এইটা প্লাস এর উপর একটা ইন্টারেস্ট সহ আমাকে ফেরত দিয়ে দেবে। আর যদি এই 10 বছরের ভিতরে আমি মারা যাই, তাহলে আমাকে ওই 10 লাখ টাকাই দেবে, তবে আমি যেহেতু মারা যাচ্ছি আমার যে নমিনি সেট করা থাকবে সে ওই 10 লাখ টাকা পেয়ে যাবে। এরকম বিভিন্ন স্কিম আছে বীমা কোম্পানিতে। স্যার লাইফ ইন্স্যুরেন্সে শুধু মারা গেলেই পাওয়া যায় না? না 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 না, বেঁচে থাকলেও পাওয়া যায়। এটা আপনাকে কোন পলিসি নেবেন সেটার উপর ডিপেন্ড করবে। সবসময় মারা গেলেই না, বেঁচে থাকতেও আছে, ওদের অনেক রকমের পলিসি আছে। আর তাহলে পারপেচুইটি আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে আমি আজকে ব্যাংকে এমন একটা টাকা রাখবো যেটা আজীবন আমাকে বছর বছর একটা অ্যামাউন্ট দিয়ে যাবে। যেমন মনে করেন যে ব্যাংকের ইন্টারেস্ট রেট বললো যে 5% বছরে। আপনি যদি 10 লক্ষ টাকা ব্যাংকে রাখেন, তাহলে এক বছরে আপনার ইন্টারেস্ট কত হবে? 5%-এ কত হয়? 50,000 নাকি? হ্যাঁ, 50,000 টাকা হয়। তার মানে ইন্টারেস্ট রেট ব্যাংক বলতে পারে যে ঠিক আছে, এই টাকা যদি আপনি আমার কাছে রাখেন, আপনার সারা জীবন আমি বছরে 50,000 টাকা করে দেবো, এবং মেয়াদ শেষে ওই 50 যে 10 লক্ষ টাকা আছে ওইটা হয়তো আমার নমিনি পেয়ে যাবে, কারণ আমি তো মারা যাচ্ছি। এই হলো একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি, এগুলো বীমা কোম্পানিতে আছে, যে আমাকে সারা জীবন পেনশন দিয়ে যাবে আমৃত্যু। তাতে হতে পারে যে বীমা কোম্পানির কিছু লসও হতে পারে, আবার এমন ভাবে তারা করে অধিকাংশ ক্ষেত্রেই তাদের লাভ হয়। দেখা যাচ্ছে যে সারা জীবন মানে তো তারা একটা ধরে নেয় যে আমাদের লাইফ এক্সপেকটেশন এত বছর পর্যন্ত, অতএব ওই বছর পর্যন্ত তারা হিসাব কিতাব করেই কিন্তু ফিগারটা ফিক্স করে যে একজন লোক ম্যাক্সিমাম এত বছর বাঁচতে পারে, অতএব আমি এই কন্ডিশন দিলে আমাকে যদি সে এত টাকা দেয় বা এইভাবে যদি 20 বছর সে জমা দেয়, তাহলে পরে সারা জীবন আমি তাকে এত টাকা করে মাসে মাসে দিতে থাকবো। এইরকম ভাবে হিসাব করে, এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের বিষয়। তা এই যে টাকা দেওয়ার বিষয়টা, এটাই হচ্ছে পারপেচুইটি। এখন এই পারপেচুইটি কিভাবে হিসাব করা হয়, খুবই সিম্পল ফর্মুলা, এগুলো আমরা একটু দেখব।
তারপরে আছে 2 নম্বর, অ্যাপ্লাই ফিনান্সিয়াল ম্যাথমেটিক্যাল টেকনিক্স। ফার্স্ট ওয়ান ইজ দ্য ক্যালকুলেট লোন মর্টগেজ রিপেমেন্ট এন্ড দ্য, সরি আর একটু ডিস্টার্ব করি, আর একটু ফোন ধরে নি। আচ্ছা, তাহলে এই যে লোন মর্টগেজ যেটাকে রিপেমেন্ট যেটাকে বলে, যে আমি বাড়ি করার জন্য একটা লোন নিলাম, নেওয়ার পরে আমি ওরা যেভাবে কিস্তি করে দেবে, সাধারণত মান্থলি ইনস্টলমেন্ট থাকে। প্রতি মাসে মাসে আমি একটা নির্দিষ্ট টাকা ওই লোন প্রদানকারী প্রতিষ্ঠানকে দিতে থাকবো। আমাকে বলে দেবে এত বছর বা এত মাস, এইভাবে বলে দেবেন। যেমন বাংলাদেশে আছে ওই যে হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন, তারা বাড়ি করার জন্য লোন দেয়। এদের মেয়াদও অনেক বেশি, 20 বছরও আছে বা 15 বছর আছে। 15 বছর মানে হচ্ছে 180 মাস, 20 বছর মানে 240 মাস। এই 180 বা 240 মাসে আপনাকে একটা ফিক্স অ্যামাউন্ট বেঁধে দেবে, বলবে প্রত্যেক মাসেই টাকা জমা দিতে থাকবেন। তাহলে প্রশ্নটা আসছে যে ওই কিস্তিটা কিভাবে নির্ধারণ করে। নাম্বার 2 হচ্ছে যে আমি 5 বছর জমা দিলাম, দেওয়ার পরে আমি কিভাবে বের করবো যে 5 বছর পরে আমার আর পাওনা কত থাকলো, ওদের দেনা কত থাকলো আর কি, আমার আমি দেনাদার, তারা পাওনাদার, তাদের পাওনা কত থাকলো বা আমার দেনা কত থাকলো। এই জিনিসগুলা ওই যে যেটাকে আউটস্ট্যান্ডিং বলা হচ্ছে আর কি, দি ভ্যালু অফ দ্য লোন বা মর্টগেজ আউটস্ট্যান্ডিং, এটা কত থাকলো, এই জিনিসগুলো আমরা বের করতে পারবো। বি নাম্বারে আছে ক্যালকুলেট দ্য ফিউচার ভ্যালু অফ রেগুলার সেভিংস and or the regular investment needed to generate a required future sum. এই স্কিমটা এখন অনেক ব্যাংকেই আছে, যেমন সোনালী ব্যাংকে আছে মিলিয়নিয়ার স্কিম। মিলিয়নিয়ার স্কিম মানে মেয়াদ শেষে 10 লাখ টাকা পাবেন। এখন এইটা এরা আবার বলে যে আপনি কয় বছর পর 10 লাখ টাকা পেতে চান। হয়তো আমি বললাম আমি 15 বছর পর 10 লাখ টাকা পেতে চাই, তখন আমাকে বলবে ঠিক আছে মাসে আপনি 3200 টাকা করে, সাপোজ 3200 টাকা করে জমা দিবেন, এইটা 10 বছর দেবেন। 10 বছর দিলে পরে 10 বছর পরে 10 লাখ টাকা পাবেন। এখন দেখেন, বা 3000 টাকা জমা, 3000 টাকা যদি আমি মাসে দিই, বছরে কত হচ্ছে 3 বারং 36,000, তাহলে 10 বছরে কত হচ্ছে 3,60,000। আমাকে বললো এইটা হলো 10 বছরে 3,60,000 আর আরো 5 বছরে 1,80,000, মোট 5,40,000 হচ্ছে। আমি 15 বছরে জমা দিলাম, আমাকে 15 বছর পর 10 লাখ টাকা দিবে, বাকিটা কি দিবে, ইন্টারেস্ট জেনারেট করবে। এটা সেগুলো সব তারা ওইভাবে হিসাব করে যে কত করে নিলে পরে সব দিক হিসাব করে এত বছর পর আমি কাস্টমারকে 10 লাখ টাকা দিতে পারবো। তা এইরকম কিছু আছে যে এটা হচ্ছে যে রেগুলার সেভিংস, যেটা ক্যালকুলেট দ্য ফিউচার ভ্যালু অফ রেগুলার সেভিংস, যেটাকে ডিপিএসও বলা হয়, ডিপোজিট পেনশন স্কিম এটাও বলা হয়। তবে ডিপোজিট পেনশন স্কিমটা রেগুলার সেভিংস পরে ফিউচার সাম, এটা দুটো একটু ডিফারেন্স আছে। ডিপোজিট পেনশন হচ্ছে একসময় ছিল, এখনো আছে কিনা আমি জানি না, একসময় সরকারি ব্যাংকগুলোই ছিল, যে আপনি মনে করেন 10 বছর ব্যাপী 500 টাকা করে ব্যাংকে মাসে মাসে জমা দিলেন। 10 বছর পরে গিয়ে ওরা দুটো অপশন আপনাকে দেবে, বলবে যে 10 বছর পরে একবারে আপনি এত টাকা উঠাই নিয়ে যেতে পারবেন, ব্যাস আপনার সাথে আমার লেনদেনের রিলেশনশিপ শেষ। আর একটা হতে পারে যে না, আপনি টাকা উঠাবেন না, পরবর্তী 10 বছরে আপনার মাসে মাসে আমি এত টাকা করে পেনশন দেব। এই যে পেনশন দেওয়ার প্রভিশনটা ওখানে রাখছে, এই জন্যই এটাকে বলা হয় ডিপোজিট পেনশন স্কিম। অর্থাৎ the first half is the deposit time and the second half is the pension time. তা এই ধরনের স্কিমও আজ তখন ছিল, এখনো মনে হয় খুঁজলে পাওয়া যেতে পারে কোনো কোনো ব্যাংকে। আর সি নাম্বারটা আছে আবার এই যে যেটা ডিপোজিট পেনশন স্কিম, এইটার আবার অন্য জায়গায়ও আছে। মনে করেন আপনার একটা মেশিন আছে যেটা দিয়ে আপনি প্রোডাকশন লাইনে আছেন, আপনি জানেন যে এই মেশিনটার লাইফ হচ্ছে 5 ইয়ার্স, 5 বছর চলে গেলে আপনার কিন্তু ওই মেশিন রিপ্লেস করতে হবে, নাহলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। তখন আপনি চিন্তা করবেন 5 বছর পরে তো আমার এই মেশিন কিনতে মোটামুটি এত টাকা লাগবে, তাহলে 5 বছর পরে এত টাকা পাবো কোথেকে? ও জি,
কি জানি কয় যে চালের গুঁড়া একটু 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 সাইলেন্ট করেন প্লিজ। এখানে ওই মেশিনটা কেনার জন্য আমি এখনই যদি হিসাব করি যে আমি প্রতি বছর আমার যে প্রফিট হবে সেখান থেকে একটা টাকা আমি সরিয়ে রাখবো, ঠিক 5 বছর পরে দেখা যাবে যে আমার ওই মোটামুটি মেশিনের দামের সমান টাকা জমে গেছে, তখন ওই টাকা দিয়ে আমি নতুন একটা মেশিন কিনবো, এটা আউট করে দেবো। এইটাও ওই যে ফিউচার সামের জন্য আমরা এই ধরনের অঙ্ক, কনসেপ্টের অঙ্ক কিন্তু আসে পরীক্ষায়। নাম্বার সি হচ্ছে ক্যালকুলেট দ্য এনপিভি or নেট প্রেজেন্ট ভ্যালু এন্ড দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন অফ এ প্রজেক্ট। এনপিভি কি এবং আইআরআর কি, ইন্টারনাল রেট অফ রিটার্নটা কি? এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু, নেটটা যদি বাদ দিই তাহলে এটা হয়ে যায় পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু সম্পর্কে আমরা একেবারে উপরের দিকে একটু আলাপ করে আসছি, প্রেজেন্ট ভ্যালু এন্ড ফিউচার ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে যে ভবিষ্যতে যে টাকাগুলো আমি পাবো, আজকে একটা ব্যবসা শুরু করব, ব্যবসা শুরু করার সময় আমি ধরে নিই একটা মোটামুটি একটা ধারণা করে নিই যে আগামী বছরগুলোতে আমি কি রেটে এখান থেকে রিটার্ন পাবো বা টাকা পাবো, সেইটা হলো ফিউচার ভ্যালু। প্রত্যেক বছর, প্রত্যেক মাসে মাসে আমি সামনে পেতে পারি, প্রত্যেক বছর বছর পেতে পারি। ওইগুলোকে ইভ্যালুয়েট করার জন্য প্রত্যেকটা টাকাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করা হয়, এইটাকেই বলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। আর আজকে এই ভবিষ্যতের এই টাকা পাওয়ার জন্য আজকে আমাকে একটা ইনভেস্টমেন্ট করতে হয়, একটা ক্যাশ আউটফ্লো ঘটে, একটা মেশিন কিনতে হতে পারে, একটা জায়গা বিল্ডিং কনস্ট্রাকশন করতে হতে পারে। এই যে ব্যবসায় টাকা খাটানো, এটা হচ্ছে আমার কাছ থেকে টাকা বেরোয় যাচ্ছে, আর ভবিষ্যতে যে টাকাটা সেটা হচ্ছে আমার কাছে আসবে, ওইটাকে বলা হয় ক্যাশ ইনফ্লো। তাহলে ক্যাশ ইনফ্লো গুলোর প্রেজেন্ট ভ্যালু বের করব, ক্যাশ আউটফ্লো গুলোর প্রেজেন্ট ভ্যালু বের করব, তারপরে ক্যাশ আউটফ্লো মাইনাস অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো ইকুয়াল টু এনপিভি, প্রেজেন্ট ভ্যালু। এইটাই হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর কনসেপ্ট। এটা আমরা যখন আরো ডিটেল অঙ্ক করতে যাব তখন আমরা দেখবো যে আসলে প্রেজেন্ট ভ্যালু কি এবং এই প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করা হয়। ওখানে টেকনিক গুলো আছে, যেটার জন্য এখানে বলা আছে যে ম্যাথমেটিক্যাল টেকনিক। আর আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটা হচ্ছে যে আপনি মনে করেন যে একটা টাকা, একটা ইন্ডাস্ট্রি করলেন বা একটা বিজনেস করলেন, ওখানে তো আপনার একটা ধারণা থাকবে যে প্রতি বছর বছর আমাকে এই টাকা করে আসতে হবে, নাহলে আমি ব্যবসা করতে যাব কেন। তা আবার ওই টাকায় যদি আপনি ব্যবসা না করে ওই টাকা যদি সঞ্চয়পত্র কিনে রাখেন বা অন্য ডিপোজিট স্কিমে টাকাটা ফেলে রাখেন, কোনো চিন্তা নাই, কোনো কষ্ট নাই, আপনি বছর বছর একটা করে ওখান থেকে প্রফিট পাবেন। তাহলে ওই যে প্রফিটটা পাবেন, সেই প্রফিটে আপনি না গিয়ে আপনি কি করলেন, আপনি একটা ভেঞ্চার নিলেন, একটা বিজনেস শুরু করলেন, তাহলে আপনি তো ওই প্রফিট পাবেন না, ব্যাংকের প্রফিট আর পাবেন না, যেহেতু ওই টাকা দিয়ে আপনি বিজনেস করতে যাচ্ছেন। সেই জন্য ওই যে রেটটা আপনি হারালেন, আপনি ওখানে ইনভেস্ট না করে আপনি নিজে বিজনেসে যাচ্ছেন, যেটা হারালেন ওইটাকে বলা হচ্ছে অপরচুনিটি কস্ট। যদিও টার্মটা এখানে নাই, যেটা আমি লস করলাম অপরচুনিটি কস্ট, আমার সুযোগ ছিল, আমি সেটা সুযোগ গ্রহণ করি নাই, না করে আমি বিজনেসে আসলাম। তাহলে বিজনেস থেকে আমার যে প্রফিটটা আসবে সেটা আমি আবার ইভ্যালুয়েট করব, যে আমি এত টাকা ইনভেস্ট করলাম, প্রতি বছর আমার এত টাকা করে আসলো, কত পার্সেন্ট আসলো, এই যে কত পার্সেন্ট আসলো এইটাই হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এই ইন্টারনাল রেট অফ রিটার্নটাকে তুলনা করবেন আপনি, যে ব্যবসা করে আমি পাইলাম মাত্র 5%, আমি যদি এটা বাইরে ইনভেস্ট করে ব্যাংকে ফেলে রাখতাম তাও তো 7% পাইতাম, তাহলে আমার লাভটা হলো কি? তো এই যে ডিসিশন গুলো নেওয়া, এইগুলো করা হয় কি আইআরআর, এনপিভি, এগুলো কিন্তু বিজনেস বা কোনো ভেঞ্চারে ইনভেস্ট করার আগেই এই ইভ্যালুয়েশন গুলো করা হয়। যদি দেখি যে এই জায়গায় এনপিভি বা আইআরআর খুব অ্যাট্রাকটিভ, তাহলেই আমি ওই বিজনেসে রিস্ক নিয়ে টাকা ইনভেস্ট করতে যাব, অন্যথায় কিন্তু আমি ওই বিজনেস করতে যাব না, তাহলে আমার লস হতে পারে। এখন ওই যে প্রজেক্ট ভ্যালুয়েশন, ওইটা কিভাবে করা হয় সেটাও আমরা এখানে কিছুটা টাচ দেব, কিভাবে আইআরআর বের করা হয়, কিভাবে এনপিভি বের করা হয়, এইগুলো আমরা একটু দেখব। তারপরে আছে লাস্ট ওয়ান,
explain whether and why a project should be accepted or rejected. একটা প্রজেক্ট, আমি তো অনেক প্রজেক্ট আমি নিতে হবে, আপনি অনেকগুলো বিজনেসের দিকে চিন্তা করলেন, এই বিজনেস করব ওই বিজনেস করব, এইরকম 4-5টা হয়তো ভ্যালুয়েশন করলেন যে এইটার এনপিভি এত, এইটার আইআরআর এত, এর ভিতরে আপনি কিভাবে চুজ করবেন যে না আমি সবগুলাই করব না একটা করব নাকি এর ভিতরে তাহলে কোনটা করব? এই যে কোনটা করব বা কয়টা করব, এই যে ডিসিশন গুলা হচ্ছে যে অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব একটা প্রজেক্ট, সেইগুলো কখন এনপিভি কত হইলে আমি এটা অ্যাকসেপ্ট করব না হলে রিজেক্ট করে দেব, আইআরআর কত হইলে অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট করে দেব, এই ডিসিশন গুলো কিন্তু আমাদেরকে এই চ্যাপ্টার থেকে আমরা জানতে পারবো। সেই জন্য আমরা এই যে ওই সিলেবাসটা বা এই চ্যাপ্টারটা কভার করার পরে যেটা আমাদের বইতেও আছে, আমরা এই জিনিসগুলো এখান থেকে জানতে পারবো যে কি কি আমি শিখবো। এখানে সব এইভাবে আপনাদের বইতে আছে, বইটা একটু এই পর্যন্তই ভালো করে পড়বেন। এইগুলো এই যে এইটা পড়বেন তাহলে আগেই একটা কনসেপশন পেয়ে যাবেন যে আপনি কি করতে যাচ্ছেন। তারপরে আমি শুরু করব এবং এটা নেক্সট ক্লাস আগামী শনিবার 19 তারিখ 8:30 সম্ভবত, ওই দিনই আমরা এই ম্যাথমেটিক্স অফ ফিনান্স এইটা শুরু করব, তারপরে টাইম ভ্যালু অফ মানি থেকে আর কি স্টার্ট করব। তো আজকে এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকেন। আবার আমরা এইটার উপর কথাবার্তা বলবো। আমাদের নেক্সট ক্লাস হবে 27তম, 27, 28, 29, 30, 27, 28, 29 এই 3টে ক্লাসের ভিতরে আমার এটা শেষ করতে হবে। স্লাইড সংখ্যা কিন্তু অ্যাবাউট 74, যদিও ভয় পাওয়ার কোনো কারণ নাই, বেশিরভাগই এক্সাম্পল আছে, সিম্পল এক্সাম্পল গুলো আমরা একটু দ্রুত গিয়ে পার করে দেব। সবাই ভালো থাকেন, ধন্যবাদ। জি স্যার, আদাব, ভালো থাকেন আপনি। থ্যাংক ইউ স্যার। আপনাকে ধন্যবাদ স্যার। আদাব।